নমস্কার বন্ধুরা, আজ 17 সেপ্টেম্বর 2024। আজকে সময় সন্ধে 6:30। আজকে আমাদের তিনটে কারণে একটা বিশেষ দিন। প্রথমত, আজকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল, যেটার ফাইনাল ডিটেলিং বা যাকে বলে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা এখনো পাইনি। 2 নম্বর হচ্ছে, কালকে রাতে যে সময় আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, আমাদের জুনিয়র ডাক্তার ভাইদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পারিষদবর্গের যে মিটিং হয়েছিল, সেটার নির্যাসটা আমরা পেয়েছিলাম কালকে অনেক রাতে, যেটা আপনাদের সাথে আমার আলোচনা করা হয়নি। আর 3 নম্বর হচ্ছে, আজকে বিশ্বকর্মা পুজো। তিনটে জিনিসই আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। প্রথমে সবচেয়ে আগে ঘটে যাওয়া ঘটনাটায় আসি। সেটা হচ্ছে একদম মাঝরাতে, মানে দিন হিসেবে 17 সেপ্টেম্বর, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 16 সেপ্টেম্বর রাত ছিল। আমাদের যে 5 দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা, আমাদের ভাইয়েরা যে গিয়েছিলেন, সেইখানে 4 দফা মানা হয়েছে বলে দাবি করা হয়েছে। এবার এই মানাগুলোতে আগে আসি, তারপর না মানার একটি দাবির মধ্যে আমরা যাব। প্রথম দাবিটা যেটা বলা হয়েছে যে সেটা অলরেডি সিবিআই এর আওতায় আছে, সুতরাং জাস্টিস ফর নির্ভয়া বা অভয়া বা তিলোত্তমা, এই জায়গাটাতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পারিষদবর্গের কোনো কিছু করার নেই, তাদের হাতে আর কিছু নেই। এটা তারা বারবার বলার চেষ্টা করেছেন যে সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, এর থেকে বেশি কিছু কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। হয়তো আইনও তো তারা সঠিক কথা বলছেন, কিন্তু এর মধ্যে অনেকগুলো কিন্তু আছে, কিন্তু পরন্তুর জায়গা আছে, সেটা পরে আসছি। আগে যেগুলো মেনে নিয়েছেন, ধরা যাক, আমরা পুলিশ কমিশনার মাননীয় বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছিলাম। তার কারণ আমাদের মনে হয়েছিল যে একজন টালা থানার ওসি কখনো একটা পোস্টমর্টেমকে সন্ধে 6টার সময় করার অনুমতি দিতে পারেন না। 4টের সময় অবধি পোস্টমর্টেমের লিগে অনুযায়ী 4টের পর পোস্টমর্টেম শুরু করা যায় ম্যাক্সিমাম, তারপর কিন্তু আর করা যায় না। ইভেন 4টে না, নতুন কেসের ক্ষেত্রে 3টে ধরা থাকে। 3টের সময় ম্যাক্সিমাম আপনি শুরু করতে পারেন, তারপর আপনি আর পোস্টমর্টেমের কাজই শুরু করতে পারেন না। তো সেই জায়গায় টালা থানার ওসি কিভাবে অর্ডার দিলেন যে এমার্জেন্সি বেসিসে পোস্টমর্টেম করতে হবে? তো এটা নিশ্চয়ই তার অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসছে, এবং এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা? সেটা কি মাননীয় অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার ওসি, তিনি কি জানিয়েছেন সিবিআইকে? সিবিআই কি বন্ধ খামে সেই তথ্য দিয়েছে? আজকে এতদিন পরে সুপ্রিম কোর্ট খুব বিচলিত হয়েছেন, মানে শুরু থেকে তারা বিচলিত হননি, বিচলিত না হয়েই তারা সুমোটো মামলা করেছিলেন। মানে ইনডিরেক্টলি তারা বলতে চাইছেন যে এতদিন ডাক্তারবাবুরা যে চেঁচিয়ে বেড়াচ্ছিল, সেগুলোতে তাদের কনভিন্সিং মনে হয়নি, যে তারা ডাক্তারি না করে চেম্বারে না থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে বেড়াচ্ছিলেন, সেটা এমনি সেটা বেকার করছিলেন। তো যাই হোক, অনেকের দেরিতে ঘুম ভাঙে, কুম্ভকর্ণ 6 মাসে একবার জাগতেন, তো সুপ্রিম কোর্ট একটু আগে জেগেছেন, 35 দিনের মাথায় জেগেছেন, ভালো কথা। 3 নম্বর হেয়ারিংয়ে তাদের বন্ধ খামে জিনিসপত্র দেখে খুব বিচলিত মনে হয়েছে, বেশ ভালো। এই বিচলিত এনারা কতদিন থাকেন দেখা যাক। আবার নভেম্বর মাসের 10 না 11 তারিখে চিফ জাস্টিস পাল্টে যাবেন, যিনি আসবেন তিনি বেশি বিচলিত হবেন না কম বিচলিত হবেন জানি না, কারণ আর বেশি দিন বাকি নেই। পরের ডেটটা কবে দেওয়া হয়েছে সেটাও জানা নেই, হয়তো পুজোর পর দেওয়া হবে। আর তারপরেরটা দিতে আমাদের চিফ জাস্টিস যিনি এখন আছেন তিনি চলে যাবেন রিটায়ারমেন্টে। তো এইভাবে সুপ্রিম কোর্টের জাজমেন্ট চলতে থাকবে, এবং সিবিআই তো মানে আমরা তো সিবিআই এর যে অ্যাক্টিভিটি, যে গতি, তাতে যার পর নাই ক্ষুব্ধ। তার মূলে এবার প্রথম কারণটাতে আসি। এই যে আন্দোলন আমরা তুলে নেব, আমরা যে ডিউটি জয়েন করব, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যে সঞ্জয় ছাড়া আর কেউ ডিরেক্ট কালপ্রিট কিনা, এবং সন্দীপ ঘোষ যদি তাকে মদত করে থাকেন, সেটাকে শুধু প্রমাণ লোপাটে না তিনি অ্যাক্টিভলি খুন দর্শনে জড়িত ছিলেন। তার কারণ
তার ড্রাইভারের কথা অনুযায়ী যে সময়টা মার্ডার অ্যাপ্রক্সিমেট টাইম বলা হচ্ছে 3টে থেকে 5টা, সেই সময় তার গতিবিধি আরজি কর হাসপাতালের মধ্যে ছিল। সুতরাং তিনি ডিরেক্টলি খুনের সঙ্গে জড়িত কিনা, খুন ধর্ষণের সাথে, আর তিনি যদি জড়িত না হন, সঞ্জয়ের একার কাজ নয়, অন্তত পক্ষে 3-4 জন মিলে কাজটা করেছে। অন্তত দেহ দেখে সেরকমই মনে হয়েছে। পোস্টমর্টম যারা করেছেন তারা বলেছেন যেটা কোনোভাবেই একজনের কাজ হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকিরা কারা, বাকিরা কে বা কারা বা কতজন, এবার তাদের সম্বন্ধে সিবিআই বন্ধখামে কিছু তথ্য দিয়েছে কিনা জানি না। আমাদের কাছে কোনো তথ্য নেই, মানে আমাদের জুনিয়র ডাক্তারদের কাছে কোনো তথ্য নেই। তো তারা কোন ভরসায় ফিরে যাবে? আমরা যদি ধরে নিই যে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা তো পুলিশ কাস্টাডিতে নেই, সিবিআই কাস্টাডিতেও নেই, তারা রয়েছে হয় আরজি করে, নইলে নিজের বাড়িতে বসে। নিজের বাড়িতে বসে থাকলে সুবিধে, কোনো ঝামেলা নেই। কিন্তু তারা যদি আরজি করেই এখন কর্মরত থাকে ডিউটি ডক্টরসরা, বা তারা যদি ডক্টরস না হয়ে অন্য কেউ হয়, আমি ধরে নিলাম সঞ্জয়ের বন্ধু, তারা যদি হয়, তাহলে তারা যে কোনো সময় আবার আরজি করে ঢুকতে পারে, মাঝরাতে ঢুকে আরো 2জনকে মেরে ফেলতে পারে। বা যারা আজকে আন্দোলন করছে এই মানুষগুলো তো টার্গেটেড হয়ে গেছে। এই যে ধরুন 42 জন গিয়েছিল, 2জন স্টেনোগ্রাফার ছাড়া, বাকি 40 জন তো অলরেডি এখন প্রাইম টার্গেট। তাদের নাম, দাম, সই, সবুজ সমস্ত কিছু রয়েছে সরকারের কাছে। এবার যদি 14ই আগস্টের মতো একটা মবকে লেলিয়ে দেওয়া হয়, 14ই আগস্ট মবের কিন্তু কোনো হদিশ নেই। ওই একটা সরকার কিন্তু ওটা কিন্তু ওই তদন্তটা কিন্তু সিবিআই করছে বটে, কিন্তু সেটা এখনো পুলিশি তদন্তের আওতায় যতদূর সম্ভব রয়েছে। কজন গ্রেপ্তার হয়েছে, তারা গ্রেপ্তার হয়ে আছে না তাদের জামিন পাওয়া গেছে, যাদের ভাঙচুর করার ছবি পাওয়া গেছে তারা এখন জেল হেফাজতে, না সিবিআই কাস্টাডিতে, কেউ জানে না, না পুলিশ কাস্টাডিতে, কেউ জানে না। সুতরাং তাদেরকে কখনো আদালতে তোলা হয়নি। সুতরাং এই মানুষগুলো আরো সংঘবদ্ধ হয়ে আরো একটা বিরাট বড়, যেরকম তারা লরি করে এসে করেছিল, এবং এরা পুলিশেরা সব লরিতে লুকিয়েছিল, কেউ কেউ ডিপার্টমেন্টের মধ্যে ঢুকে, বাথরুমের মধ্যে ঢুকে লুকিয়েছিল। তো সেরকম যদি হয় যে সিআইএসএফ কে কতজন সিআইএসএফ একবারে বোধ হয় 60-70 জন, বোধ হয় 195 জন বোধ হয় টোটাল জয়েন করেছিল সিআইএসএফ কর্মী। তো তাদের মধ্যে যদি 3টে ডিউটি রস্টার হয় 8 ঘন্টা করে, তো রাত্রিবেলা অ্যারাউন্ড 60-70 সিআইএসএফ কর্মী থাকবে। তার মধ্যে নাকি খেতে দিতে দিচ্ছে না শুনেছিলাম, সরকার থেকে নাকি খাওয়ারও ব্যবস্থা করা হয়নি শুরুতে, তো এখন নাকি করা হয়েছে। তো এরা মিলে এই অত বড় ব্যাটালিয়ানকে যদি তারা ঢোকে, হঠাৎ করে এসে আবার ভাঙচুর করে, আবার একাধিক এই ছাত্রদের মারধর করে, শুধু মারধর নয়, যখন তখন রাস্তায় যদি মেরে দেয়, মার্ডার করে দেয়, খুন করে দেয়, তখন কে দায়িত্ব নেবে? কারণ কেউ তো জানে না কারা করেছিল। তো তারা তো এখন একদম পুরো প্রতিশোধ নেওয়ার জিজ্ঞাসায় ভুগছে। কে সাপোর্ট দেবে? কে এদের নিরাপত্তার গ্যারেন্টি দেবে? একটা সিসিটিভি ক্যামেরা যেটা ট্যাম্পার হয়ে রয়েছে, যে সিসিটিভি ক্যামেরা যার ফুটেজ কেউ দেখে না, ফুটেজ পাওয়া যায় না, ফুটেজ ভেঙে দেওয়া হয় এমার্জেন্সির সিসিটিভি ক্যামেরা রুমে গিয়ে, কে নেবে দায়িত্ব? তাহলে ওরা ধর্ণা মঞ্চ ছেড়ে যদি না যায়, সেটাতে সরকারের দোষ না বাচ্চাগুলোর দোষ? বিনীত গোয়েল কিন্তু সাসপেন্ডেড হননি, মাননীয় সিপি কিন্তু সাসপেন্ডেড হননি, পদচ্যুত হননি, তিনি বদলি হয়েছেন। কোথায় বদলি হয়েছে? এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্স, সেখানকার অ্যাডিশনাল ডিজি হয়ে তিনি পোস্টেড হয়েছেন। রাদার বলা যায় সন্দীপ ঘোষ যেরকম আরজি কর থেকে প্রমোশনাল পোস্টিং পেয়েছিলেন ন্যাশনালে, উনিও প্রমোশনাল পোস্টিং পেয়েছেন। উনি খুব কাছের মানুষ মাননীয়, একদম মানে সন্তান তুল্য হওয়াই উচিত। পুলিশ মন্ত্রী সন্তান তুল্য সিপি, এটা তো খুব স্বাভাবিক হওয়ার কথা। তো যার জন্য উনি বেসিক্যালি প্রমোটেড হলেন। এই এত বড় কাজটা এত সুন্দর সংঘবদ্ধভাবে প্রমাণ লোপাট ইত্যাদি প্রভৃতি করার জন্য উনি প্রমোটেড হলেন বেসিক্যালি। যেরকম এতদিন ধরে বিভিন্ন রকমের সাপ্লাই, অর্গান ট্রাফিকিং কিনা জানি না, অন্তত বায়োলজিক্যাল ওয়েস্টের বিক্রি, বিভিন্ন এই চারদিকে দোকান টোকান দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কাজের টেন্ডারের ক্ষেত্রে, খাট বিছনা, রুগীর বেডের যে ক্ষেত্রে, ইভেন সববাহী গাড়ির ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় তোলা তুলে যিনি প্রাক্তন অধ্যক্ষ আরজি করের, যিনি হয়তো সরকারের খাতে জমা দিতেন, তিনি যেমন প্রচণ্ড আদরের মানুষ ছিলেন।
তো সেই জন্য ওনাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল। তো এখানেও এসটিএফ এ পোস্টিং মানে হচ্ছে প্রাইস পোস্টিং। এবং এসটিএফ এ থাকলে কি হবে, আপনি যদি এসটিএফ পড়ে দেখেন দেখবেন টেরারিজম, মানি লন্ডারিং, আদার যে সমস্ত অ্যাকশনগুলো রয়েছে সেইগুলোর উনি অ্যাডিশনাল ডিজি হলেন। মানেটা কি, উনি কিন্তু ইনডিরেক্টলি এসটিএফ এর পার্ট হয়েও কিন্তু এই আন্দোলনটাকে যথেষ্ট প্রভাবিত করতে পারেন, কারণ মানি লন্ডারিং এর একটা বড় সিস্টেম কিন্তু এটার মধ্যে রয়েছে। উনি মানি লন্ডারিংটাকে পুরো আস্তে 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 চেপে দিতে পারেন। মানে এই যে আরজিকর মেডিকেল কলেজ থেকে যে চেনটা স্বাস্থ্য ভবন হয়ে স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ লেভেলে যাচ্ছিল, উনি কিন্তু এটাতে ঢুকে এটাকে ওপেন করবেন না, এটাকে উনি আরো সুন্দরভাবে চেপে দিতে পারবেন। উনি কিন্তু কমিশনার না থেকেও উনি কিন্তু এই পার্টিকুলার যে কেসটা চলছে এটাকে কিন্তু সিগনিফিকেন্ট ভাবে প্রভাবিত করতে পারেন। ওনাকে যদি ট্রান্সফারি বদলি যদি করার কথা ছিল সেটা পশ্চিমবঙ্গের বাইরে করা উচিত ছিল, কারণ উনি হচ্ছেন আইপিএস ক্যাডার। উনি তো চাইলে সেন্টার ডেকে নিয়ে ওনাকে ওদিকে ছড়িয়ে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু করা হলো না। আর খুব আশ্চর্যজনক লাগছে, মানে আমরা ভয়ঙ্কর আশ্চর্য সেন্টারের এখনকার সিনারিও দেখে। সেন্টার কিন্তু চুপ হয়ে আছে, একদম মণিপুরের মতো। মণিপুরে যেমন আজকে ড্রোন দিয়ে মিসাইল ফেলা হচ্ছে গ্রামে গ্রামে, কুকিদের গ্রামে ফেলা হচ্ছে, এই কুকিরা ফেলছে যারা ওখানকার মিজোরামি যে যারা আছেন, হ্যাঁ মণিপুরি যারা আছেন, সরি মাইথেল না কি বলে আমি যেটুকু জেনেছি, তাদের গ্রামে গ্রামে ড্রোনে করে মিসাইল ফেলে সেখানে গ্রামগুলোকে, গ্রামের বাড়িগুলোকে, গ্রামের মানুষগুলোকে মারার এবং সম্পত্তি নষ্টের চেষ্টা চলেছে, এবং সেটা নাকি প্রকট কেন্দ্রীয় মদতে চলেছে। ঠিক একইভাবে এই ক্ষেত্রে কিন্তু কেন্দ্র একদম চুপ। রাজ্যের 2-4 জন নেতা তাও একটু আধটু মুখ খুলছেন, কিন্তু বেশিরভাগই চুপ করে আছেন, মুখে একটি শব্দ নেই। তো আমরা তো বলতেই পারি বকলমে এটা একটা ডবল ইঞ্জিন সরকার চলছে। এক জায়গায় প্রকট হয়, যেমন ধরুন উত্তরপ্রদেশ, রাজস্থান, এগুলো প্রকট, আর আমাদের এখানটা প্রচ্ছন্ন, একটু নরম গরম ব্যাপারটা হবে, কিন্তু আলটিমেটলি সুন্দর একটা টাই আপ রয়েছে যখনই যে জায়গায় এখানে পৌঁছাবে। যেভাবে নারদা সারদা ঢাকা পড়ে গেল, যেভাবে সন্দেশখালীর কোনো খবর নেই, যেভাবে হাঁসখালি 2022-এ যেটা হয়েছিল সেটার কোনো প্রোগ্রেস নেই, যেভাবে কামদুনি ঢাকা পড়ে গেছে, এইভাবে আস্তে আস্তে এটাকেও ঢাকা দিয়ে দেওয়া হবে দুটো সরকারের একটা সুন্দর যৌথ প্রয়াসে, যার মধ্যে আইপিএস অফিসাররা থাকবেন, স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা থাকবেন। কালকে একটা জিনিস বলেছিলাম যে স্বাস্থ্য ভবনে যারা বদলি হয়ে আসছেন, 2জনকে ট্রান্সশিফট করা হয়েছে, যেটা বলে দিই, কালকে যে 4 জনকে সরানো হয়েছে তাদের পোস্ট থেকে, আমি অপসারিত বরখাস্ত বলছি না, সরানো হয়েছে তাদের পোস্ট থেকে, তার মধ্যে একজন হচ্ছেন ডিএইচএস মানে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, যারা ডাক্তারদের পোস্টিংটাকে করেন, আর ডিএমই ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, যারা মেডিকেল কলেজে ডাক্তারদের পোস্ট করেন। এই 2 জন। এটাতে যে সুপ্রিম আছেন ডক্টর মিস্টার নিগম, তিনি কিন্তু এখনো আছেন, সচিব কিন্তু এখনো রয়েছেন। এবং এই দিক থেকে দেখলে সিপি আর ডিসি নর্থ, যিনি সরাসরি টাকা উৎকোচ দেওয়ার অভিযোগে রয়েছেন, এরা কেউ কিন্তু সাসপেন্ডেড না, এদের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই, এদের বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি নেই, এদের মধ্যে কোনো সিবিআই লেভেলের এনকোয়ারি নেই। এরা কিন্তু শুধুমাত্র ট্রান্সফার হচ্ছেন। এবং সিপির ক্ষেত্রে যেটুকু দেখছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি ভুল হতে পারি, ক্ষমা করে দেবেন, সেটা হচ্ছে প্রমোশনাল ট্রান্সফার হচ্ছে অ্যাকচুয়ালি। তো তাহলে কি পেলাম আমরা তো দোষীদের কোনো শাস্তি পেলাম না, যারা ট্যাম্পারিং এভিডেন্স করছে তাদের কোনো শাস্তি দেওয়ার কোনো দিশা দেখানো হলো না, উল্টে তাদেরকে আশীর্বাদ করা হলো উপর থেকে। আর আমাদের বলা হলো, ভাই তোমরা অনেক দিন এমার্জেন্সিতে ডিউটি করছো না, তোমাদের জন্য পেশেন্টরা মারা যাচ্ছে, তার কারণ সিনিয়র ডাক্তাররা ক্যাথেড্রাল পর্যন্ত পড়াতে জানেন না, এত মূর্খ ডাক্তাররা সব স্বাস্থ্য মেডিকেল কলেজে বসে আছে, স্বাস্থ্য দপ্তরগুলো চালাচ্ছে, এরাই নাকি অপারেশন করছে, এরাই নাকি বড় বড় সার্জারি করছে, বড় বড় ডিফিকাল্ট কেস সামলাচ্ছে, আইসিইউতে ভেন্টিলেট করছে, ইনটিউবেট করছে, ক্যাথেড্রাল পড়াতে জানে না।
ভাবা যায়? মানে তাহলে যদি সত্যি হয় তাহলে বলতে হবে তো এই যে সন্দীপ ঘোষ মহাশয়ের যে বিরাট চ্যানেল ছিল সেই চ্যানেলটাই এখন পুরোপুরি বিভিন্ন মেডিকেল কলেজে রাজত্ব করছে, যারা পড়াশোনা করেনি, যারা শুধুমাত্র পয়সা দিয়েছে আর ভালো ভালো জায়গায় ভালো ভালো পোস্টিং পেয়েছে। জানি না এত পয়সা এলো কি করে। বিশ্বাস করুন, যে মাইনে পায় মানুষ হেলথ সার্ভিসে বাড়িতে, শুনলে আপনাদের চোখে জল আসবে। একটা আইটি সেক্টরে স্ট্যান্ডার্ড ইয়াং সদ্য ঢোকা ছেলে মেয়েদের থেকে আমাদের প্রফেসর র্যাঙ্কের লোকজন কিন্তু কম মাইনে পায়। আপনি ভেরিফাই করে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো সরকারি ডাক্তারের মাইনে ভেরিফাই করে নেবেন, দেখবেন একটা নতুন ঢোকা নবাগত আইটি সেক্টরে ঢোকা একটি ছেলের থেকে, মানে ভালো ইঞ্জিনিয়ার যাদবপুর থেকে পাশ করা বা আইআইটি খড়গপুর থেকে পাশ করা ইঞ্জিনিয়ারের মাইনের থেকে কম। সেই জায়গায় দাঁড়িয়ে এত অর্থ কোথা থেকে আসছে? লোকজন যে অর্থ দিয়ে তারা ট্রান্সফার করে নিচ্ছে, নিজেদের ভালো প্রাইস পোস্টিং পেয়ে যাচ্ছে। অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু জায়গা আছে। এবং যেটা আগের দিন বলছিলাম, গতকাল বলছিলাম, এই গোটা জিনিসটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততদিন কিন্তু শান্তি নেই, রাতের ঘুম হওয়ার কোনো জায়গা নেই। কারণ যদি এটাই থেকে যায়, যদি যদুর জায়গায় মধু আসে, যেটা আগের দিন বলছিলাম, তাহলে পুরো ব্যাপারটাই আবার দুদিন বাদে শুরু হবে। আজকে তো না হয় 26-এর কথা ভেবে এই চারজনকে এদিক ওদিক সরিয়ে বলে দেওয়া হলো, ভাই 1.5 বছর চুপ করে থাক, আমরা আবার 5 বছরের জন্য চলে আসি, এরপর একদম জয় 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 জয়, খেলা হবে খেলা হবে খেলা হবে, উৎসব হবে উৎসব হবে উৎসব হবে, ডাক্তার নিধন উৎসব তখন শুরু হবে। যেখানে পারবি ডাক্তারকে মেরে দিবি, আমরা আছি 5 বছর, কোনো চাপ। আপনি খোঁজ নিয়ে দেখুন, অন্তর্মহলে এটাই চলছে। অন্তত বহির্মহলে তার কিছু প্রকাশ তো মাঝে মাঝে হচ্ছে। এমপি এমএলএ এরা যেভাবে মাঝে মাঝে আক্রমণ করছেন ডাক্তারদের, যেরকম ট্রোল মিম হচ্ছে, তাতে তো এটুকু বোঝা যাচ্ছে যে মানুষকে এরা তো ফুটিয়ে দিচ্ছে। এরপর পান থেকে চুনও যদি না খসে, যদি পানের গায়ে চুনটা অল্প লাগানো হয়, তাহলেই তো সেখানে ডাক্তারকে মারো, বিদ্রোহ করো। তো এমন অবস্থায় সিকিউরিটির অভাব যদি কেউ বোধ করে, সেটা কি কোনো ভুল বোধ করছে? আজকে আপনি এরা আশ্বাস দিয়ে দিলেন আর সবাই চলে গেল, জয়েন করে গেল। আমরা কিন্তু গোটা সিস্টেমটার একটা সদর্থক পরিবর্তন চাই। আর এই যাদেরকে আপনি প্রাইস পোস্টিং করলেন, এরা তদন্ত প্রভাবিত করবে, যার জন্য যে 1 নম্বর পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা নষ্ট হয়ে যাবে। কেউ প্রকৃত অপরাধী শাস্তি পাবে না। সবাই বেরিয়ে গিয়ে চোখের সামনে আরজিকর দাপিয়ে বা অন্য মেডিকেল কলেজ দাপিয়ে ঘুরে বেড়াবে। আবার থ্রেড কালচার 2 দিন বাদে শুরু করবে, হয়তো 3 মাস কি 6 মাস চুপচাপ থাকবে, তারপর আবার সবকিছু আগের জায়গায় চলে যাবে। সেই জায়গাটায় যেতে দেয়া যাবে না। তাই গোটা জিনিসটার পুরো বটগাছটাকে মূল থেকে উৎপাদন করতে হবে। শুধু 2-4টে ডাল ছেড়ে দিলে হবে না, ছেঁটে দিলে হবে না। দেখা যাক, আমরা আমাদের মতো করে আন্দোলন করব, লড়ে যাব। সুপ্রিম কোর্টে লয়ার দিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত যেভাবে যারা করছেন মাননীয় কপিল সিব্বাল মহাশয়, তার বিরুদ্ধে ডাক্তারদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের বক্তব্য, কোথায় কোথায় ফল্ট হচ্ছে সেই জায়গাগুলো আমরা আপ্রাণ তুলে ধরার চেষ্টা করব। এবং আশা করি আমাদের লয়াররা তারা বিকিয়ে না গিয়ে, বৃহত্তর জায়গায় বিকিয়ে না গিয়ে তারা আমাদের পাশে থাকবেন। বাকিটা তো সময় বলে দেবে। তবে এই মুহূর্তে আমি বলবো আরো অনেকটা অপেক্ষা করে তারপর সরা উচিত আন্দোলন থেকে, বা ধর্ণা চলতে থাকবে, কিছু জুনিয়র ডাক্তার জয়েন করবেন, অল্টারনেট করে চালিয়ে যেতে হবে যতদিন না এই গোটা সিস্টেমটাকে পাল্টানোর প্রসেস শুরু হয়, এবং সেটা যেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হয়। দেখা যাক। ভালো থাকবেন। নমস্কার।